তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি অনিমেষ কর। শুরুতেই জানিয়ে দেব বার্তা কক্ষের সবশেষ। করোনা বাড়ায় 163 ইউপি ও 9 পৌর নির্বাচন স্থগিত। ঢাকা, কুমিল্লা, সিলেটের উপনির্বাচন পিছিয়ে 28 জুলাই। দেশে করোনায় আরো 40 জনের মৃত্যু, নতুন রোগী 2576, শনাক্তের হার বেড়ে 13.25। ঢাকায় আবারও করোনা ভুয়া সনদ। মেডিনোভার মিরপুর শাখা সহ 4 ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করল স্বাস্থ্য অধিদপ্তর। এবং বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা এনু এবং রূপনের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন, 85 কোটি টাকার অবৈধ সম্পদ। আমাদের শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর জানিয়ে দিচ্ছি। করোনার কারণে স্থগিত হলো 163 ইউনিয়ন পরিষদ এবং 9 পৌরসভার ভোট। কুমিল্লা 5, ঢাকা 14 এবং সিলেট 3 আসনের উপনির্বাচন পিছিয়ে হবে 28 জুলাই। তবে আগের তফসিলেই নির্বাচন হবে 204 ইউপি এবং 2 পৌরসভায়। ভোটের কারণে সেখানেও সংক্রমণ বাড়লে দায় কার, এই প্রশ্নের জবাব দেননি ইসি সচিব। করোনার উচ্চ ঝুঁকিতে থাকা এলাকায় ভোট না করতে নির্বাচন কমিশনকে বলেছিল আইইডিসিআর ও মাঠ পর্যায়ের কর্মকর্তারা। বৃহস্পতিবার সার্বিক প্রস্তুতি ও করোনার মধ্যে ভোট প্রশ্নে জরুরি বৈঠকে বসে কমিশন। 367 ইউনিয়ন পরিষদের ভোট হওয়ার কথা ছিল 21 জুন। এর মধ্যে 163 ইউপিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। এতে উচ্চ ঝুঁকিতে থাকা খুলনা বিভাগের সব ইউপি আর নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার জেলার ইউপিতে ভোট হচ্ছে না। তবে আগের তফসিলেই ভোট হচ্ছে 204 ইউপিতে। একই দিন 21 জুন 11 পৌরসভার মধ্যে নির্বাচন হবে 2টিতে। বাগেরহাট জেলায় 68টি, খুলনা জেলায় 34টি, সাতক্ষীরা জেলায় 21টি, নোয়াখালী জেলায় 13টি, চট্টগ্রাম জেলায় 12টি, কক্সবাজার জেলায় 15টি ইউনিয়ন পরিষদ, এগুলো স্থগিত করা হয়েছে। ঝালকাঠি পৌরসভা এবং সেতাবগঞ্জ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে 21 জুন তারিখে। তবে বাকি 9টি যেহেতু আক্রান্তের হার খুব বেশি, সেহেতু ওই 9টি পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে। এদিকে লক্ষ্মীপুর 2 আসনের উপনির্বাচন 21 জুনেই। তবে কুমিল্লা 5, ঢাকা 14 ও সিলেট 3 আসনের ভোট 14 জুলাইয়ের বদলে হবে 28 জুলাই। আইইডিসিআর তাদের তথ্যটি সামনে নিয়েছেন, মাঠ প্রশাসনে যারা কাজ করছেন তাদের রিপোর্টগুলো সামনে নিয়েছেন, এবং কমিশন, মাননীয় কমিশনার বৃন্দ, বিভিন্ন আরইও সাহেব যারা আছেন, বিভিন্ন জায়গায় কথা বলেছেন, তার আলোকে ওনারা এই সিদ্ধান্তটি নিয়েছেন। করোনা উচ্চ ঝুঁকিতে থাকা এলাকায় ভোট স্থগিত করা হলেও যেসব এলাকায় ভোট হচ্ছে সেখানে সংক্রমণ বাড়লে দায় কে, এমন প্রশ্নের উত্তর না দিয়ে সংবাদ সম্মেলন থেকে চলে যান ইসি সচিব। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সীমান্ত জেলাগুলোতে সংক্রমণ বাড়ায় ক্রমান্বয়ে বাড়ছে করোনা শনাক্তের হার। মৃত্যু 13,000 ছুঁই। এই অবস্থায় কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে না পারলে রোগীর চাপে চিকিৎসা ব্যবস্থায় বিপর্যয়ের আশঙ্কা করছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে একদিনে আরও 2,576 জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বেড়েছে রোগী শনাক্তের হারও, প্রাণ গেছে 40 জনের। 510টি ল্যাবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত 24 ঘন্টায় 19,447 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,576 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 13.25%। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 8,20,395 জনে। করোনায় আরও 40 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ 31 এবং নারী 9 জন। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানি চট্টগ্রাম বিভাগে 12 জনের এবং খুলনা ও রাজশাহীতে 8 জন করে। এ নিয়ে মোট প্রাণহানি হল 12,989 জনের। এক সপ্তাহে করোনা বেড়েছে 4%। চিকিৎসকদের শঙ্কা, এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা না গেলে চিকিৎসা সংকটে পড়তে পারে দেশ। যদি এরকম বাড়তে থাকে পরে তো হাসপাতালে দেখবেন যে বেড পাওয়া যাবে না, আইসিইউ পাওয়া যাবে না, অক্সিজেন কম পড়বে। ইন্ডিয়াতেও যে অবস্থাটা হয়ে গেছিল, আমরা তো মনে করি আল্লাহ না করুক এই অবস্থা যেন আমাদের দেশে না হয়। সেই জন্য সর্বস্তরের জনগণকে সচেতনতা যেমন জরুরি, তাদের এটা নাগরিক দায়িত্ব, এটাই তাদেরকে বুঝাইতে হবে এবং বুঝাতে যারা বুঝতে চায় না
তাদেরকে বুঝাইতে যেন বাধ্য করা হয়, তারা তাদের মানতে বাধ্য করা হয়। এর জন্য কিন্তু সর্বাত্মক প্রচেষ্টা চালাতেই হবে আমাদের। সুস্থ হয়েছেন আরও 2061 জন। এ নিয়ে মোট সুস্থ 7,59,630 জন। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশগামীদের করোনার ভুয়া সনদ দেয়ায় রাজধানীর 4 ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম স্থগিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার অধিদপ্তরের এক চিঠিতে এসব প্রতিষ্ঠানকে বিদেশগামী যাত্রীদের RT-PCR টেস্ট এবং নমুনা সংগ্রহের কার্যক্রম স্থগিত করার নির্দেশ দেওয়া হয়। প্রতিষ্ঠান 4টি হল মেডিনোভা মেডিকেল সার্ভিসেস সেন্টারের মিরপুর শাখা, রাজধানীর পুরানা পল্টনের আল জামি ডায়াগনস্টিক সেন্টার, বাংলা মোটরের স্টিমড হেলথ কেয়ার এবং বিজয় সরণের CSBF হেলথ সেন্টার। সম্প্রতি এসব প্রতিষ্ঠান বিদেশগামী করোনা পজিটিভ যাত্রীকে নেগেটিভ সনদ দিয়েছে, সেই সঙ্গে প্রতারণার মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায় করেছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। দেশে অক্সফোর্ডের করোনা টিকার দ্বিতীয় ডোজের ঘাটতি পূরণে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে। একথা জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, টিকা দেওয়ার আশ্বাস দিলেও কখন পাঠাবে তা বলছে না দেশগুলো। বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এর আগে বাংলাদেশ ওষুধ প্রশাসনের সহায়তায় যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের নাগরিকদের জন্য অনুদানের চিকিৎসা সরঞ্জাম তুলে দেওয়া হয় দেশটির রাষ্ট্রদূতের কাছে। এই অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশেই অক্সফোর্ডের অব্যবহৃত টিকা রয়েছে জেনে তাদের সঙ্গে যোগাযোগ করেছে বাংলাদেশ। এর মধ্যে যুক্তরাষ্ট্র টিকা দিতে রাজি হলেও কখন এবং কত ডোজ দেবে তা এখনও জানায়নি। তবে আমাদেরও তারা এই অ্যাস্ট্রাজেনেক ব্যাংকে এবং অন্যান্য কভ্যাক্সের আন্ডারে দিবেন তারা। যে অস্ট্রেলিয়া, তাদের দেশের লোক সংখ্যা হচ্ছে 25 মিলিয়ন, আর তাদের দেশে তারা 93.8 মিলিয়ন ভ্যাকসিন সংগ্রহ করে রেখেছে। তা আমরা তাদেরও রিকোয়েস্ট করেছি যে আমাদের দেওয়ার জন্য। তারা বলছে দিবে, সবাই বলে দিবে, কিন্তু হাতে আসতেছে না। বাংলাদেশের জন্য বরাদ্দ কোভ্যাক্সের টিকা রোহিঙ্গাদের দেওয়ার প্রস্তাব জাতিসংঘের, তবে দেশের জনগণকে বঞ্চিত করে তা সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ঢাকা। পররাষ্ট্র সচিব আরও জানিয়েছেন, রোহিঙ্গা সহ স্থানীয় জনগোষ্ঠীর জন্য টিকার আলাদা বরাদ্দ চাওয়া হয়েছে। সারা দেশে করোনা শনাক্তের হার যখন 12, কক্সবাজার রোহিঙ্গা শিবিরে তখন তা 14%। এখানে সংক্রমণ বাড়ায় উদ্বিগ্ন সরকার। ক্যাম্পের বাসিন্দাদের সঙ্গে স্থানীয়দের অবাধ যোগাযোগে কক্সবাজার সহ আশেপাশের জেলাতেও দেখা দিয়েছে সংক্রমণ বাড়ার শঙ্কা। ওটি একটি খুবই ঘনবসতিপূর্ণ এলাকা, কক্সবাজার সামগ্রিকভাবেই এবং রোহিঙ্গাদের এলাকাও। সেখানে খুব দ্রুত এই করোনা ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা, এবং সেক্ষেত্রে বাংলাদেশিদেরকেও এটি প্রভাব ফেলতে পারে এবং আমাদের বাংলাদেশিদের জন্যও এটি বিপজ্জনক। সংক্রমণ রোধে শিবিরে আন্তর্জাতিক দাতা সংস্থার মানবিক সহায়তার কার্যক্রম চালানো হচ্ছে সীমিত পরিসরে। রোহিঙ্গাদের দ্রুত টিকার আওতায় আনতেও জাতিসংঘের প্রতি আহ্বান ঢাকার। কোভ্যাক্সের মাধ্যমে যে ভ্যাকসিন আসবে সেটা যদি রোহিঙ্গাদের জন্য আমরা অ্যাভেলেবল করি, তবে আমরা তাদেরকে অপশন দিয়েছি আজকে যে UNHCR যদি শুধু রোহিঙ্গাদের জন্য এবং যে স্থানীয় পপুলেশন আছে, হোস্ট পপুলেশন, যদি আলাদা করে তারা কোনো অ্যাপিল করে বা জোগাড় করে, তো সেক্ষেত্রে আমরা আমাদের দিক থেকে মানে উইল ওয়েলকাম দ্যাট। কিন্তু কোভ্যাক্সটা শুধু রোহিঙ্গাদের জন্য আমরা দিব, সুতরাং আমাদের জনগণকে বাদ দিয়ে তো আমরা রোহিঙ্গাদের দিব না। এছাড়া রোহিঙ্গা শিবিরের চারপাশে কাঁটা তারের বেড়ার কাজও এগিয়েছে, শেষ হতে পারে এবছরই। এতে রোহিঙ্গাদের অবাধ যোগাযোগ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, নিয়ন্ত্রণে আসবে অপরাধও। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধর্মাশ্রয়ী উগ্রবাদের পাশাপাশি মাদক সন্ত্রাস বন্ধ করে সমাজ থেকে সব ধরনের বৈষম্য দূর করতে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, গুটি কয়েক ধর্ম ব্যবসায়ীর জন্য ইসলামকে দায়ী করা ঠিক নয়। সকালে 50টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধনের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। সরকারের 2014 সালের নির্বাচনী সব জেলা উপজেলায় একটি করে 560টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের। এরই প্রথম ধাপে 50টি মডেল মসজিদের উদ্বোধন অনুষ্ঠানে বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচনের প্রতিশ্রুতি বাস্তবায়নের এ পর্বের আয়োজনে ভার্চুয়ালি যুক্ত রাখা হয় খুলনা, সিলেট ও রংপুর বিভাগকে। আমি
গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মডেল মসজিদ নির্মাণের বৃহত্তম প্রকল্প বাস্তবায়নের প্রথম ধাপের উদ্বোধন করতে এসে প্রধানমন্ত্রী ইসলামের বিকাশে জাতির পিতার অপরিসীম অবদানের কথা স্মরণ করেন। তিনি ইসলামিক ফাউন্ডেশনটা প্রতিষ্ঠাই করেছিলেন যেন ইসলাম ধর্মটা ভালোভাবে প্রচার হয়, এর মর্ম বাণীটা যেন মানুষ বুঝতে পারে, জানতে পারে। তিনি মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রতিষ্ঠা করেন। রেসকোর্স ময়দান, যেটা সরোজদি উদ্যান, সেখানে সেই রেসকোর্স খেলা বন্ধ করে দেন। সেই সাথে সাথে মদ নিষিদ্ধ করেন। আধুনিক ও সঠিক শিক্ষায় ইসলামী সংস্কৃতির বিকাশের উপর জোর দেন বঙ্গবন্ধু কন্যা। স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকারের বিষয়ে সচেতন হওয়ার তাগিদ দেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসের বিরুদ্ধে আমরা যে পদক্ষেপ নিয়েছি, আমাদের এই মাদক, নারী নির্যাতন বা শিশু নির্যাতন বা এই পাশবিকতা, এর বিরুদ্ধেও আমাদের এই সমাজে সচেতনতা সৃষ্টি করতে হবে। এবং এই মসজিদটা আমরা সেইভাবেই তৈরি করতে চেয়েছি যেখানে সব ধরনের শিক্ষা এবং প্রচার এবং মানুষের মাঝে সচেতনতা এবং ইসলাম ধর্ম সম্পর্কে মানুষের জ্ঞান যেন আরও বৃদ্ধি পায়, সেই লক্ষ্য নিয়েই আমরা এটা করেছি। ধর্ম ব্যবসা, ধর্মীয় উগ্রবাদ ও ধর্মীয় পশ্চাৎপদতা বন্ধে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অনন্য অবদান রাখবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। যার যার ধর্ম শেষে পালন করবে, এটা তো আমাদের পবিত্র কোরআন শরীফেই আছে। সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়াদ দ্বীন, যার যার ধর্ম শেষে পালন করতে পারবে। কাজে ইসলাম ধর্ম হচ্ছে সব থেকে বড়, মানে আমি বলবো শান্তির ধর্ম, সব থেকে বড় ধর্ম, যে ধর্ম মানুষের অধিকার দেয়, মানুষকে মানুষ হিসেবে নিজেকে তৈরি করবার শিক্ষা দেয়। প্রধানমন্ত্রী আশা করেন মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র দেশের ধর্মীয় সংবেদনশীলতা বাড়াতে অপরিমেয় অবদান রাখবে। এবং ইসলামের মর্মবাণী। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। প্রায় 85 কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনু ও রূপন ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এ নিয়ে 2 বছরের বেশি সময় তদন্তের পর এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানান দুদক সচিব। 2019-এর সেপ্টেম্বরে দুর্নীতি বিরোধী শুদ্ধি অভিযান শুরু করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অবৈধ ক্যাসিনো বা জুয়ার আসরে হানা দিয়ে গ্রেপ্তার করা হয় অনেককে, জব্দ করা হয় অনেক টাকা। বাদ পড়েননি ক্যাসিনো মালিকরা। 2020 সালের 14 জানুয়ারি গ্রেপ্তার হন গ্যান্ডারিয়ার বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা 2 ভাই এনামুল হক এনু ও রূপন ভূঁইয়া। এর আগেই 2019 সালের 23 অক্টোবর তাদের বিরুদ্ধে মামলা করে দুদক। তদন্তে এনুর 47 কোটি 36 লাখ টাকা আর রূপনের 37 কোটি 57 লাখ টাকার অবৈধ অর্থ সম্পদ পাওয়া যায়। এনামুল হকের বিরুদ্ধে 47 কোটি 36 লক্ষ প্লাস টাকার অবৈধ সম্পদ পেয়েছে এবং রূপমের কাছে 37 কোটি 57 লক্ষ টাকা প্লাস। ক্যাসিনো ব্যবসা, চাঁদাবাজি, টেন্ডারবাজি সহ নানা অবৈধ মাধ্যমে এই সম্পদ অর্জন করেছে বলে জানায় সংস্থাটি। তাছাড়া অর্থ পাচারের অভিযোগও আছে তাদের বিরুদ্ধে। স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর পূর্বক মানি লন্ডারিং অপরাধ করায় তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 27-এর 1 ধারা এবং মানি লন্ডারিং আইন 2012 4-এর 2 এবং 4-এর 3 ধারা মোতাবেক চার্জশিট দাখিলের জন্য সাক্ষ্য স্মারক দাখিল করেছেন। 2019 সালে ক্যাসিনো বিরোধী অভিযানের সময় 22টি মামলা করে দুদক, যার মধ্যে অধিকাংশ মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করেছে সংস্থাটি। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ভেতর জন আতঙ্ক কাজ করছে, এ কারণেই তারা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে এক অনলাইন ব্রিফিংয়ে এই মন্তব্য করেছেন তিনি। আতঙ্কে ভুগে বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ায়, জনগণ তাদের উপর আস্থা হারিয়েছে বলেই বিএনপি ডাকে এখন আর সাড়া দেয় না। আসলে বিএনপি এখন ক্ষয়িষ্ণু এক রাজনৈতিক অপভ্রংশ, তারা ক্ষমতার হ্যালুসিনেশনে ভুগছে। রাজনৈতিক দর্শন না জেনে শুধু স্লোগানের রাজনীতি দিয়ে কিছুই করা যাবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে মন্তব্য করেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে 3 ঘন্টার আলোচনায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে একবারও স্লোগান না থাকায় ক্ষুব্ধও হন বিএনপির মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। প্রধান অতিথির বক্তব্যের শুরুতেই মির্জা ফখরুল তৃণমূল নেতাকর্মীদের আরও সুশৃঙ্খল হওয়ার পরামর্শ দেন। এখানে আমরা ছেলে খেলা করতে আসি নাই, হাততালি দিচ্ছেন যে হাততালি দেওয়ার কথা না, আজকে বারবার বলা হয়েছে মঞ্চ থেকে। আজকে ইচ্ছা ছিল যে আপনাদেরকে তার সম্পর্কে কিছু বলবো, তার সম্পর্কে কিছু বলার এখন আর কোনো অবকাশ নেই, সেই মানসিকতাও নাই, আর আপনারা সেটা শুনতেও আসেন। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিটের নেতাদের নামে স্লোগান থাকলেও দলীয় প্রধানের মুক্তির দাবিতে ছিল না কোনো স্লোগান। একজন স্লোগান দিয়েছেন দেশনেত্রীর মুক্তির জন্য, একটা স্লোগান দিয়েছেন দেননি। আমি একটা স্লোগান শুনি, দেশনেত্রীর মুক্তি চাই, খালেদার মুক্তি চাই, শুনিনি একটা। তাহলে কার জন্য রাজনীতি করছেন, কেন রাজনীতি করছেন? মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন দলকে ক্ষমতা থেকে সরানো এত সহজ নয়, তাই রাজনৈতিক দর্শন জেনে নেতাকর্মীদের শক্তি অর্জনের পরামর্শ দেন তিনি। দানব কিন্তু ছোটখাটো দানব নয়, ভয়াবহ দানব, ফ্যাসিস্ট। পৃথিবীর কোন দেশে ফ্যাসিস্টকে সরানো এত সহজে সম্ভব হয় না। অবিলম্বে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকারের প্রতি আহ্বানও জানান বিএনপি নেতারা। এরা যদি বেশি দিন থাকে তাহলে এই দেশ টিকবে না। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নতুন সেনা প্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। দায়িত্ব নেবেন 24 জুন। বৃহস্পতিবার বিকেলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদকে আগামী 24 জুন বিকেল থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে জেনারেল পদে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হলো। প্রতিরক্ষা বাহিনীগুলোর প্রধানদের আইন 2018 অনুযায়ী শফিউদ্দিন আহমেদকে 3 বছরে বাহিনীর প্রধানের দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। সুন্দরীদের সঙ্গে আড্ডার লোভ দেখিয়ে 30 কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের 2 সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। স্ট্রিমকার অ্যাপের মাধ্যমে অনলাইনে প্রতারণার ফাঁদ পাতত চক্রটি। বৃহস্পতিবার সিআইডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। স্ট্রিমকার অ্যাপের সঙ্গে 7 থেকে 8 জন চিত্রতারকা যুক্ত আছেন বলে জানিয়েছে সিআইডি। লাইভ স্ট্রিমিং অ্যাপ স্ট্রিমকার দেশে নিষিদ্ধ হলেও ভিপিএনের মাধ্যমে এটা ব্যবহার করা যায়। লাইভ চ্যাটে তরুণীদের সঙ্গে আড্ডার প্রলোভনে অ্যাপে ঢোকানো হয় ব্যবহারকারীদের। স্ট্রিমকার ব্যবহারের জন্য বিন্স নামের ভার্চুয়াল মুদ্রা কিনতে হয়। বিন্স উপহার হিসেবে দিয়ে সেলিব্রিটিদের সঙ্গে লাইভ ও গ্রুপ চ্যাট করেন ব্যবহারকারীরা। পরে তাদেরকে অনলাইনে জোয়ার ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নিত চক্রটি। গত 19 মে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট এই চক্রের 4 জনকে গ্রেপ্তার করে। পরে তদন্তভার আসে সিআইডির হাতে। গত বুধবার রাতে সিলেটের গোয়াইনঘাট এলাকায় অভিযান চালিয়ে আরও 2 জনকে গ্রেপ্তার করে সিআইডি। জিজ্ঞাসাবাদে তারা তাদের সংশ্লিষ্টতা অনলাইন গ্যাম্বলিংয়ের সাথে জড়িত থাকার কথা তারা স্বীকার করছে এবং এই চক্রের যারা আগে গ্রেপ্তারকৃত আসামি আছেন তাদের একজনের 164-এর সাথে এদের যোগসূত্র আছে এবং এই দুটো মিলে আমরা এই চক্রের মোটামুটি একটা বড় গ্রুপ যা আইডেন্টিফাই করেছি। প্রতারকদের 15টি অ্যাকাউন্ট যাচাই করে 30 কোটি টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পেয়েছে সিআইডি। এখান থেকে আমরা মানি লন্ডারিংয়ের অনুসন্ধান কার্যক্রম শুরু করেছি। সেখানে আরেকটি মামলা আমরা করব। বাইরে যদি আরও কোনো আসামি কোনোভাবে সংশ্লিষ্ট থাকেন বা আমরা মনে করি যে আরেকটি মামলা করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে অবশ্যই আমরা মামলা করব। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে লেনদেনে ব্যবহৃত ব্যাংকের চেক বই, ডেবিট কার্ড, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার ও মোবাইল জব্দ করেছে সিআইডি। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 24 জনকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার তাদের আটকের পর প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। হাসপাতালগুলোতে সুচিকিৎসা নিশ্চিতে আর অভিযান চলবে বলে জানিয়েছে র্যাব। টেনে নিল ব্লাড নেওয়ার পরে আমি বললাম যে ভাই এটা ব্লাড করতে কত টাকা লাগবে, গ্রুপটি করতে। তো বললো যে ভাই 200 টাকা লাগবে। তো আমি বলছি ভাই আমার তো সিরিয়াস অবস্থা, আমার রুগীর অবস্থা, আপনি একটু তাড়াতাড়ি যান। তো যাওয়ার পথে এইখানে রেবে ধরলো। দালালদের খপ্পরে পড়ে ঢাকা মেডিকেলে এভাবে বিপদে পড়ছেন অনেকেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা প্রতিনিয়তই হচ্ছেন হয়রানির শিকার।
রোগী ভর্তি, ওয়ার্ডে বেড পাওয়া, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা, সবখানেই দালালদের দৌরাত্ম্য। অনেকে আবার বিভিন্ন বেসরকারি হাসপাতালের এজেন্ট। কমিশনের লোভে রোগীদের ভালো চিকিৎসার কথা বলে নিয়ে যান বিভিন্ন অনুমোদনহীন ক্লিনিকে। রোগীর স্বজনদের কাছ থেকে নানা অভিযোগ পেয়ে বুধবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের 24 জনকে গ্রেপ্তার করেছে র্যাব 3। আমরা প্রায় 24 জনকে আমরা আটক করতে সমর্থ হয়েছি এবং তারা স্বীকার করেছেন যে তারা বেশ কিছুদিন ধরে এই আপনার যারা সেবা গ্রহণ করতে আসে যে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি বা প্রতারণা করে আসছিলেন। 24 জনকে বিভিন্ন মেয়াদে কিন্তু আপনার বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, দালালদের সঙ্গে হাসপাতালের কোনো কর্মী জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের যদি ওনারা কোনো সুনির্দিষ্ট অভিযোগ দেয় আমাদেরকে, অবশ্যই অফিসিয়ালি আমাদের যে পরিচালক মহোদয়, আমাদের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে যে ধরনের আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমরা অবশ্যই সেইভাবে আগাবো। হাসপাতালগুলোতে ভোগান্তিহীন চিকিৎসা সেবা নিশ্চিতে এ ধরনের অভিযান আরও চলবে বলে জানিয়েছে র্যাব। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফেব্রুয়ারির পর থেকে টানা নেতিবাচক অবস্থানে বেসরকারি খাতের ঋণ প্রবাহ। এপ্রিলে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 8.5%। ঋণের চাহিদা কমে যাওয়া এবং করোনায় ব্যবসায়িক অনিশ্চয়তায় এই পরিস্থিতি বলছেন শিল্পোদ্যোক্তারা। ঋণ প্রদানে বাণিজ্যিক ব্যাংকগুলোর সদিচ্ছার পাশাপাশি ব্যবসায়ীদের নিয়ম মেনে আবেদনের তাগিদ বাংলাদেশ ব্যাংকের। চলতি অর্থবছরের মার্চ শেষে ব্যাংকিং খাতের অতিরিক্ত তারল্য বেড়ে দাঁড়িয়েছে 1,98,465 কোটি টাকা। অতিরিক্ত তারল্য থাকা সত্ত্বেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমছে। চলতি বছরের জানুয়ারিতে ঋণ প্রবৃদ্ধি ছিল 8.32%। ফেব্রুয়ারিতে তা কিছুটা বেড়ে হয় 8.93%। এরপর মার্চ এবং এপ্রিল 2 মাসেই নেতিবাচক প্রবৃদ্ধি, যেখানে গত বছরের সেপ্টেম্বরে এর প্রবৃদ্ধি ছিল 9.5%। অর্থনীতি পুনরুদ্ধার এবং কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের জন্য প্রয়োজন নতুন বিনিয়োগ। ব্যবসায়ীরা বলছেন, চলমান করোনা পরিস্থিতির কারণে নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন তারা। এছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ দেওয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর অনীহা রয়েছে বলেও অভিযোগ তাদের। বড় বা মাঝারি ঋণ প্রদানের চাইতে ক্ষুদ্র এবং অতি ক্ষুদ্র ঋণ প্রদানের ক্ষেত্রে ব্যাংকগুলো বরাবরই একটা অনীহা প্রদর্শন করে থাকে। এবং আপনি যদি ক্ষুদ্র বা অতি ক্ষুদ্র ঋণ খেলাপি হওয়ার ইতিহাস দেখেন, এটা কিন্তু খুবই সন্তোষজনক, এটা কিন্তু খুবই কম। তবে ছোট ঋণের ব্যবস্থাপনা আপনার খরচটা বেশি হয়। বাংলাদেশ ব্যাংকও বলছে, ব্যাংকগুলো নতুন শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগের বিষয়ে সতর্কতা অবলম্বন করছে। এর প্রভাবেই নতুন বিনিয়োগ কমে যাচ্ছে। বিনিয়োগ বাড়াতে ব্যাংকগুলোকে ঋণদান প্রক্রিয়া সহজ করার পরামর্শ কেন্দ্রীয় ব্যাংকের। তাদের কোনো দ্বিধাবোধ করার কথা না। পাশাপাশি দেখা যায় গভর্নমেন্ট যে সমস্ত প্যাকেজ থ্রো করেছে সেটাও তারা দিয়ে দেবে। এখানে গভর্নমেন্টের কিছু রিফাইন্যান্স আছে, বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স আছে। এগুলো ফুলফিল করার মধ্যে ব্যাংকের হাতে যথেষ্ট টাকা আছে। এখন একটা প্রশ্ন আছে, ব্যাংকের হাতে টাকা আছে কিন্তু লোন দেওয়ার জন্য কিছু কিছু ক্রাইটেরিয়া আছে যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করতে হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে অর্থ বছরের দ্বিতীয়ার্ধে বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতিতে বেসরকারি ঋণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 14.8%। যদিও ধারাবাহিকভাবে লক্ষ্যমাত্রার চেয়ে অনেক কম প্রবৃদ্ধি হয়েছে এই খাতে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই প্রথম জাতীয় ফুটবলারদের কেন্দ্রীয় চুক্তিতে আনতে যাচ্ছে বাফুফে। 30 জনকে নিয়ে বিশেষ পুল তৈরি করা হবে। সেখানে 3 ক্যাটাগরিতে নির্ধারিত হবে পারিশ্রমিক। ফুটবলারদের দায়িত্ববোধ ও নিবেদন বাড়াতে এই উদ্যোগ জানিয়েছেন ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন। লীগ শুরু হলে আগামী 9 মাসে শেষ হবে বাছাই প্রক্রিয়া। ফুটবলে এসেছে বদলের ডাক। লাল সবুজের সমর্থকেরা জেগে উঠেছে নতুন উদ্যমে। জয় পরাজয় ছাপিয়ে খেলার ধরন, লড়াইয়ের মানসিকতা দিয়েছে নতুন সম্ভাবনার বার্তা। উন্নতির পথ খুঁজে নিতে হবে যত দ্রুত সম্ভব, হতে হবে ধারাবাহিক। আর সেই লক্ষ্যে বাফুফেকেও এগুতে হবে দীর্ঘমেয়াদী ও কার্যকর পরিকল্পনা নিয়ে। সমস্যা খুঁজে উত্তরণের চেষ্টা না করলে যে আবারও ঝিমিয়ে পড়বে দেশের ফুটবল। এতদিনে জাতীয় দলকে নিয়ে বিশেষ পুল গঠনের চিন্তা এসেছে, যেখানে থাকবে 30 ফুটবলার। 3 ক্যাটাগরিতে তাদের আনা হবে কেন্দ্রীয় চুক্তিতে। সে অনুযায়ী নির্ধারণ করা হবে পারিশ্রমিক। পুলের 30 ফুটবলার বাছাই হবে কিভাবে, কাদের উপর থাকবে এই দায়িত্ব? First 15 players, 2 goalkeeper, 13 outfield player, একটা বেতন।
তারপরে 10 জন আরেকটা বেতন, তারপরে 5 জন আরেকটা বেতন। সো যে টপ ন্যাশনাল টিমে খেলবে সে তো ওই বেতনটা পাবে। সে যদি খারাপ খেলে দেন হি ইজ আউট অফ দ্য টিম, হিল গো টু দ্য সেকেন্ড ফেজ। সেকেন্ড ফেজ থেকে কেউ যদি টপে আসে সে আসবে, সো দ্যাট দেয়ার ইজ এ কম্পিটিশন, ফাইন্যান্সিয়াল বেনিফিট। দেশে থেকে যাওয়া 5 ফুটবলারকে ডেকেছিলেন সালাউদ্দিন। সাদ আশরাফুলদের চাহিদা শুনেছেন। কাতার মিশন থেকে বাকিরা ফিরলে তাদের সাথেও কথা বলবেন বাফুফের সভাপতি। প্লেয়ারদের ভিতর থেকে একটা দায়বদ্ধতা আসবে, ওরা চাইবে যেমন যেটা গ্রেড করে দিচ্ছে, গ্রেড 1 একটা স্যালারি, গ্রেড 2, গ্রেড 3, তখন সবাই চাইবে যেন গ্রেড 1-এ আসতে। প্লেয়াররা অনেক বেশি ফাইটিং তৈরি হবে প্লেয়ারদের ভিতরে, এটা ভালো হবে আই থিঙ্ক। করোনার সময় একটা ভালো একটা কিন্তু প্রবলেমের ভিতরে আসলে গেছে সবার জন্যই। তো তখনও সালাউদ্দিন ভাইকে আসলে বলা হয়েছিল, তো উনি এটাও বলেছে যে এটা যদি আমরা যদি প্লেয়াররা যদি আসলে ভালো পারফরমেন্স করি তাহলে উনি এই এফোর্টটা দিতে পারবে আর কি। 22 থেকে 25 জুনের মধ্যে শুরু হবে প্রিমিয়ার লিগ। সেখান থেকে আগামী 9 মাসে ফুটবলার বাছাই করবে টেকনিক্যাল টিম। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শেষ ওভারে কামরুল রাব্বির 4 ছক্কা সত্ত্বেও হলো না শেষ রক্ষা। রুবেল হোসেনের শেষ ওভার থেকে 27 রান তোলার পরও প্রাইম ব্যাংকের কাছে দোলেশ্বর হেরেছে 3 রানে। বিকেএসপিতে সালাউদ্দিন শাকিলের তোপে 6 উইকেটের জয় শেখ জামালের। মিরপুরে বৃথা গেছে মাহমুদুল জয়ের দারুণ ইনিংস। গাজী গ্রুপের কাছে 6 উইকেটের হার ওল্ড ডিওএইচএস-এর। দোলেশ্বর প্রাইম ব্যাংক ম্যাচের শেষ ওভারে যত নাটকীয়তা, রুবেলকে তুলোধুনো করেছেন কামরুল রাব্বি। 4 ছক্কায় 27 রান তুলেছেন, তারপরও দোলেশ্বর হেরেছে 3 রানে। ব্যাটে বলে প্রাইম ব্যাংকের সেরা 2 পারফর্মার মিঠুন মুস্তাফিজ। দলের 151 রানে 50 বলে 55 করেন মিঠুন। দোলেশ্বরকে আটকে দিতে মুস্তাফিজের শিকার 3 উইকেট। বিকেএসপিতে সালাউদ্দিন শাকিলের আগুনে বোলিংয়ে পুড়েছে পর্টেক্স স্পোর্টিং ক্লাব। 5 উইকেট তুলেছেন শাকিল, তার দল শেখ জামাল জিতেছে 6 উইকেটে। টি-20তে শাকিলের প্রথম 5 উইকেট শিকার। এদিন 3 ওভার 3 বলে খরচ 16 রান। টুর্নামেন্টে মুস্তাফিজের পর দ্বিতীয় 5 ফর। গাজী গ্রুপের কাছে হারলেও ম্যাচ সেরা ওল্ড ডিওএইচএস-এর মাহমুদুল জয়। একরকম ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত খেলেছেন এই তরুণ। 55 বলে অপরাজিত 85 রানে হাঁকিয়েছেন 7টি ছক্কা। স্ট্রাইক রেট 155-র কাছাকাছি। প্রথম রাউন্ডেও 78 রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন জয়। নিশ্চয়ই নির্বাচকেরা তাকে চোখে চোখে রেখেছে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যার আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।